হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব সেট থিওরি বা সেট তত্ত্ব। সেট থিওরি বা বাংলায় সেট তত্ত্ব। সেট থিওরি কাকে বলে বা সেট তত্ত্ব কাকে বলে? আগে আমি ডেফিনেশন বা সংজ্ঞাটা লিখি, তারপর বোঝাচ্ছি। সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড collection of distinct object। এটার মানে কি? ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। এরকম ধরো, তোমার বাড়িতে তুমি ক্রিকেট খেলো, তো ক্রিকেট খেলার জন্য কী কী জিনিস দরকার হয়? ব্যাট, বল, প্যাড। ঠিক আছে, একটু লিখি। ব্যাট, বল, প্যাড, উইকেট, গ্লাভস। তো এই যে টোটাল জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার সেট। কিসের সেট? ক্রিকেট খেলার জন্য যে জিনিস দরকার হয় সেটা সেট, মানে ক্রিকেটের সেট। এরকমভাবে তোমরা বলো ক্রিকেটের সেট, তার মানে এই জিনিসটা বুঝে যাচ্ছে আমরা একটা সেট। কিন্তু এটাকে সেট, অঙ্কের ভাষা সেটা আমরা কখন বলবো? যদি জিনিসটা ওয়েল ডিফাইন্ড হয়। কালেকশন মানে তো বুঝেই গেলাম, একসাথে রাখা হয়েছে, সাথে ডিস্টিংক্ট অবজেক্ট। ডিস্টিংক্ট অবজেক্ট মানে এই যে জিনিসটাকে আমরা সেট বলছি, সেই জিনিসটার প্রত্যেকটা যে অবজেক্ট আছে বা প্রত্যেকটা যে জিনিস আছে সেগুলো একে অপরের থেকে আলাদা। ব্যাট বলের থেকে আলাদা, ব্যাট প্যাডের থেকে আলাদা, বল উইকেটের থেকে আলাদা, গ্লাভস প্যাডের থেকে আলাদা, উইকেট ব্যাটের থেকে আলাদা। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, তার মানে প্রত্যেকটা ডিস্টিংক্ট হয়ে গেল। ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড মানে ব্যাট মানে ব্যাটই বোঝায়, সেটা তোমার কাছেও ব্যাট, আমার কাছেও ব্যাট। বল মানে বল, সারা দুনিয়ার কাছে সেটা বল। প্যাডস, উইকেটস, গ্লাভস, প্রত্যেকটা জিনিস শুনে আমরা বুঝতে পারছি যে এই জিনিসটার এটাই মানে। সেটা তোমার কাছেও যা মানে, আমার কাছেও তাই মানে, সারা দুনিয়ার কাছেও সেই মানে। সুতরাং জিনিসটা হয়ে গেল ওয়েল ডিফাইন্ড, মানে প্রপারলি আমরা ডিফাইন করতে পারছি যে জিনিসটা কী। হয়ে গেল কালেকশন, একসাথে লিখেছি, হয়ে গেল সেট। এটা ক্রিকেট, কিসের সেট? ক্রিকেট। এটা ক্রিকেট খেলার জন্য যে সেট লাগে সেটা হচ্ছে ক্রিকেটের সেট। আরেকটা এক্সাম্পল কীরকম হবে, ধরো ইংরাজি বর্ণমালার যে ভাওয়েল, সেটার একটা সেট। সেটটার নাম ধরে নিলাম ভি। যেরকম তোমরা বলো ক্রিকেটের সেট, তোমরা কি সবসময় বলো ক্রিকেট খেলার সময় যে ব্যাট বল প্যাড উইকেট গ্লাভস নিয়ে আসবি? সেরকম তো বলো না, তোমরা বলো ক্রিকেটের সেট নিয়ে আসবি। ক্রিকেটের সেট মানে আমরা কী বুঝে যাই? এই জিনিসগুলো আনতে হবে। সেরকম ইংরেজি বর্ণমালার ভাওয়েলের সেটটাকে আমি নাম দিলাম ভি। মানে ভি বললে আমরা কি বুঝবো? ইংরাজি বর্ণমালার যে সমস্ত ভাওয়েল আছে সেই ভাওয়েলের সেট। সেই ভাওয়েলের মধ্যে কারা কারা থাকবে সেটা আমরা দেখি। এ, ই, আই, ও, ইউ, এইগুলোকে বলা হচ্ছে ইংরেজি বর্ণমালার ভাওয়েলের সেট। কিন্তু এটাকে আমরা সেট কেন বলবো সেটা দেখে নেব, যে আমাদের ডেফিনেশনটা ফলো হচ্ছে কিনা। এর সাথে ইয়ের কোনো মিল নেই, ইয়ের সাথে ওর কোনো মিল নেই, এর সাথে আইয়ের কোনো মিল নেই, ইয়ের সাথে আইয়ের কোনো মিল নেই, ইউয়ের সাথে কারোর কোনো মিল নেই। প্রত্যেকে আলাদা আলাদা, তার মানে ডিস্টিংক্ট প্রত্যেকে। ওয়েল ডিফাইন্ড কেন? আমি বলে দিয়েছি এটা ভাওয়েল প্রত্যেকে। তাহলে এ তোমার জন্য ভাওয়েল, আমার জন্য ভাওয়েল, সারা দুনিয়ার জন্য ভাওয়েল। ইও সারা দুনিয়ার জন্য ভাওয়েল, তোমাদের জন্য ভাওয়েল, আমাদের জন্য ভাওয়েল। সুতরাং প্রত্যেকে যারা আছে তারা ওয়েল ডিফাইন্ড। এ ভাওয়েল মানে ভাওয়েলই, ও মানে ওই, মানে ভাওয়েলই, ইউ মানে সে ভাওয়েলই, সবার জন্য সে ভাওয়েল। সুতরাং জিনিসটা ওয়েল ডিফাইন্ড হয়ে গেল। তাহলে ওয়েল ডিফাইন্ডও হলো, ডিস্টিংক্টও হলো, আর কালেকশন মানে কালেকশন একসাথে রাখা হয়েছে, কালেকশন, সেই জন্য এটাকে বলা হচ্ছে ভাওয়েলের সেট। আরেকটা এক্সাম্পল যদি আমি নিই, ধরো টিচার। এই টিচার শব্দে যে কটা লেটার আছে সেই লেটারের সেট। কীরকমভাবে লিখবো আমরা? তাহলে লেটার কী কী আছে? টি আছে, ই আছে, এ আছে, সি আছে, এইচ আছে, ই আছে, আবার আর আছে।
তাহলে এটাকে কি আমরা সেট বলতে পারবো? দেখি পারি কি না। টি আলাদা, ই আলাদা, এ আলাদা, সি আলাদা, এইচ আলাদা, আর আলাদা, কিন্তু দেখা যাচ্ছে এখানে একটাই সেম হয়ে যাচ্ছে। তার মানে ই দুবার চলে এসছে, যে দুবার তো আসা যাবে না, একবারই থাকবে সে। যদিও শব্দের মধ্যে ই দুবার আছে, কিন্তু সেটের মধ্যে সে একবারই থাকবে, কারণ সেটটা তো আর শব্দ নয়। সেটটা কি? শব্দের মধ্যে, এই টিচার শব্দের মধ্যে যে কটা লেটার আছে সেই লেটারের সেট। সুতরাং সেই সেটের মধ্যে ইকে দুবার রাখা যাবে না, ইকে একবারই রাখা যাবে, তবে সেটা ডিস্টিংক্ট হবে, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। তাহলে কি হবে? সেটটা টি ই এ সি এইচ আর, তাহলে এইটাকে বলা যাবে সেট। কিসের সেট এটা? কিসের সেট এটা? টিচার শব্দের মধ্যে যে সমস্ত লেটার আছে সেই সমস্ত লেটারের সেট। এবার এই সেটটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, টি আগে লিখলাম, তারপর আর লিখলাম, তারপর এ লিখলাম, তারপর সি লিখলাম, তারপর এইচ লিখলাম, তারপর ই লিখলাম, এটাকেও কিন্তু আমরা সেট বলতে পারবো। কারণ হচ্ছে এই প্রত্যেকটা লেটারই টিচার শব্দের মধ্যে আছে, যদিও আমি একটু তাদের এলোমেলো করে লিখেছি। এলোমেলো করে লেখার জন্য কোনো অসুবিধা নেই, লেখা তো আছে। কারণ ডেফিনেশনে কী বলা হয়েছিল? ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। কালেকশন হলেই হবে, পরপর হতে হবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে? সেই জন্য টিচার শব্দের মধ্যে যে কটা লেটার ছিল সেই লেটারের যে সেটটা, সেটা তুমি এভাবে লেখো সেটাও সেট, এভাবে লেখো সেটাও সেট। কিন্তু যদি এভাবে লেখো তাহলে সেট হবে না। কেন হচ্ছে না? কারণ দুবার ই চলে আসছে, সেই কারণে। বোঝা গেল? আচ্ছা, এবারে যদি আমাকে বলতো এই টিচার শব্দের মধ্যে যে কটা ভাওয়েল আছে সেই ভাওয়েলের সেটটা কী হবে সেটা লেখো, তাহলে সেটা কী হতো? তাহলে এর পাশেই লিখি, সেই সেটটা কী হতো? কে কে ভাওয়েল আছে? এ আছে, ই আছে, আর কেউ নেই, এই দুজনেই কিন্তু আছে। যদিও ই দুবার আছে, কিন্তু দুবার তো সেটের মধ্যে নেব না, সেটের মধ্যে আমি একবারই নেব। তাহলে এ আর ই, এই যে সেটটা, এইটা কিসের সেট? টিচার শব্দের মধ্যে যে কটা ভাওয়েল আছে সেই ভাওয়েলের সেট হচ্ছে এ আর ই। আর টিচার শব্দের মধ্যে যে কটা লেটার আছে সেই লেটারের সেট হচ্ছে এটা অথবা এটা, দুটোই সমান, তুমি যেভাবে লেখো না কেন। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল আমরা দেখি। সাপোজ বয়, বয় শব্দের মধ্যে যে ভাওয়েল আছে তার সেট, সেটাকে কি বলা হবে? তাহলে ভাওয়েলের সেটে কে থাকবে? এর মধ্যে একমাত্র ভাওয়েল কে আছে? ও। তাহলে একমাত্র ও নিয়ে একটা সেট, এই ভাওয়েলের সেটে আর কেউ থাকবে না। বয় শব্দের ভাওয়েলের সেটে একমাত্র ওই আছে, কারণ ওই একমাত্র ভাওয়েল, আর কেউ নেই, তাই আর কেউ থাকবে না। যদি বলা হয় বয় শব্দের মধ্যে যে কটা লেটার আছে সেই সব লেটারের সেট, তাহলে কি হবে? বি ও ওয়াই, এটা হচ্ছে লেটারের সেট। প্রত্যেকটা একবার করেই আছে, সেই জন্য একবার করেই নিতে হবে। আর এমনিতেও সেট মানে প্রত্যেকটা অবজেক্ট বা এলিমেন্ট একবারই থাকবে। আর এই বয়টাকে তুমি এরকমভাবে লিখতে পারো, সেটটাকে বি ওয়াই ও এরকমভাবে লেখা যায়। না হলে কীভাবে লিখতে পারো? বি শুরুতে ও দিয়ে দিলে, তারপর বি, তারপর ওয়াই, এভাবেও তুমি যদি লেখো সেটাও সেট, এভাবে তুমি যদি লেখো সেটাও সেট। বুঝা গেল? তার মানে সেট কাকে বলে তো সেটা বুঝে গেলাম। বাট অলরেডি আমরা অঙ্ক মানে সেখানে নাম্বার মানে 1 2 3 4 5 হতে পারে, 100 200 500 হতে পারে, 1 2 3 4 4 6 হতে পারে, ঠিক আছে? তো নাম্বারের যে সেট, বিভিন্ন নাম্বারের সেটকে আমরা অলরেডি নিজেদের সুবিধার জন্য আগে থেকেই ডিফাইন করে রেখেছি, সেটা সবার জন্য সেম। প্রথমটা কি? এন মানে, আচ্ছা সেটকে আমরা কী করে ডিফাইন করবো সেটা বলে দিই। সেটের সবসময় একটা নাম থাকে। সাপোজ সেটের নাম এ ইকুয়াল টু, সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোকে আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। যেমন এই সেটটাই যদি আমি নিই, ও বি ওয়াই, এলিমেন্ট শেষ, ব্র্যাকেট ক্লোজ। একটা সেটকে সবসময় আমরা সেটের এলিমেন্টগুলোকে, সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রেখেই ডিফাইন করব। এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটও রাখতে পারবো না,
থার্ড ব্র্যাকেটও রাখতে পারবো না, অলওয়েজ আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেই ডিফাইন করতে হবে। বোঝা গেল? সেরকমই কিছু সেট আমরা অলরেডি ডিফাইন করে রেখেছি অঙ্কে। এই সেটগুলো কি? প্রথম সেটটা নেব এন। এন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলবো? 0 বাদ দিয়ে 1 2 3 4 5 এরকমভাবে শুরু করে 6 7 8 9 10 100 200 500 যতদূর তুমি যেতে পারো, এই সেটটাকে বলা হবে ন্যাচারাল নাম্বারের সেট। বোঝা গেল? কী করে ডিফাইন করবো? n ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে পুরো সেটের এলিমেন্ট। এর পরের সেটটা হচ্ছে z, সেট অফ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ইন্টিজার সেটে কারা কারা থাকে তোমরা অলরেডি জানো। এখানে পজিটিভ সংখ্যা নেগেটিভ সংখ্যা দুটোই থাকে, তার মানে সাথে 0 থাকে, 0 1 2 3 থাকবে, -1 -2 -3 এরকমও থাকবে, -5 -9 এরা প্রত্যেকে থাকবে। তার মানে জেডটাকে আমরা যদি একটা লাইনে লিখি কীরকম হতে পারে? জেড ইকুয়াল টু -ইনফিনিটি থেকে শুরু করে -3 -2 -1 0 1 2 3 ইনফিনিটি অবধি চলবে। বুঝা গেল? এটা হচ্ছে গিয়ে জেড সেট। কিসের সেট? ইন্টিজারের সেট। এরপর হচ্ছে কিউ। কিউটা কিসের সেট? সেট অফ রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার যে সেট, সেই সেটের মধ্যে কারা কারা থাকবে? 1 2 3 4 2 3 5 6 -1 -1 2 -3 4 -5 6 এভাবে চলবে। মূলদ সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি। পি বাই কিউ ফর্মে লিখতে পারি যেখানে কিউ নট ইকুয়াল টু 0, কিউটা 0 নয়, এরকম যে কোনো সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। তার মানে ইন্টিজারের যে সেটগুলো ছিল, যেরকম -1 -2 3 1 2, এই যে ইন্টিজারের যে সেট যেটা আমরা জেড দিয়ে লিখতাম, ঠিক প্রত্যেকটা ইন্টিজারই কিন্তু একটা একটা করে মূলদ সংখ্যা। কারণ -1কে আমরা এরকম লিখতে পারি -1/1, -2কে আমরা লিখতে পারি -2/1, 3কে আমরা লিখতে পারি 3/1। নিচে কি আছে? 1 আছে না, 0 তো নেই। তার মানে এই প্রত্যেকটা ইন্টিজারই কিন্তু এক একটা মূলদ সংখ্যা। কিন্তু এই যে মূলদ সংখ্যাটা, এ কিন্তু ইন্টিজার নয়, কারণ 5/6 কোনো পূর্ণ সংখ্যা হয় না। যেরকম একটা মূলদ সংখ্যা যেরকম হতে পারে 4/2, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, আবার এটা একটা ইন্টিজারও। কী করে? 4/2কে কী লেখা যায়? 2 লেখা যায় না, কাটাকাটি করে। সুতরাং 4/2 একটা মূলদ সংখ্যা এবং একটা পূর্ণ সংখ্যাও। কিন্তু 5/6 এরকম কোনো পূর্ণ ফর্ম হয় না, সেই কারণে এটাকে কিন্তু মূলদ সংখ্যাই বলতে হবে, এটাকে পূর্ণ সংখ্যা বলা যাবে না। এরকম এটা মূলদ সংখ্যা। সুতরাং কিউ সেটের মধ্যে কারা কারা থাকতে পারে? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ ফর্মে লেখা যায়, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0, সাথে 1 2 3 -1 -2 -3 এমনকি 0, এই প্রত্যেক কটা মিলিয়ে হচ্ছে আমার মূলদ সংখ্যা। এটাকে আমরা কিউ দিয়ে ডিফাইন করি। বুঝা গেল? আর একটা আছে, সেটা হচ্ছে আর মানে
সেট অফ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের মধ্যে সব পড়ে, ঠিক আছে। রিয়েল নাম্বারের মধ্যে ন্যাচারাল নাম্বার পড়ে, জিরো পড়ে, ঠিক আছে। কিউ যেটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা সেটা পড়ে, ঠিক আছে। জেড যেটা ইন্টিজার সেটাও পড়ে, ঠিক আছে। সব সব মিলিয়ে হচ্ছে আর মানে সেট অফ রিয়েল নাম্বার। আর জেড প্লাস বলে আমরা একটা ডিফাইন করি, সেটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। আর প্লাস যদি আমরা লিখে দিই মাথায়, তার মানে এটা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার। যদি কিউ প্লাস করে দিই, তার মানে হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার। বুঝা গেল? তাহলে কি সেটকে আমরা অলরেডি প্রি ডিফাইন করে দিয়েছি সেটা একবার লিখে নিই। এন মানে হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার একটু স্পেলিংটা ভুল হয়ে গিয়েছিল, মানে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, জেড মানে সেট অফ ইন্টিজার্স, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। কিউ মানে সেট অফ রেশনাল নাম্বার, মানে মূলদ সংখ্যা। আর মানে সেট অফ রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা। জেড প্লাস বললে পজিটিভ ইন্টিজার্স, কিউ প্লাস বললে পজিটিভ রেশনাল নাম্বার। আর প্লাস মানে পজিটিভ রিয়েল নাম্বার। বুঝা গেল? এই জিনিসগুলো অলরেডি আমাদের প্রি ডিফাইন্ড। যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সেটকে আমরা এন বলবো, ইন্টিজারের সেটটাকে জেড বলবো, রেশনাল নাম্বারের সেটকে কিউ বলবো, রিয়েল নাম্বারের সেটকে আর বলবো, ইন্টিজারের পজিটিভ ইন্টিজার হলে জেড প্লাস বলবো, পজিটিভ রেশনাল হলে কিউ প্লাস বলবো, পজিটিভ রিয়েল হলে আর প্লাস বলবো। বোঝা গেল? এরপর যেটা আসছে সেটা হচ্ছে সেটকে আমরা দুরকমভাবে ডিফাইন করতে পারি। টু ফর্ম অফ সেট। কি? একটা হলো সেটকে আমরা দুটো ফর্মে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে রস্টার ফর্ম, আরেকটি হলো সেট বিল্ডার ফর্ম। রস্টার ফর্ম কোনটা? এতক্ষণ ধরে আমরা যেভাবে ডিফাইন করছিলাম যে একটা সেট এ আছে, এর মধ্যে এই সমস্ত এলিমেন্ট আছে, এগুলোকে বলা হচ্ছে রস্টার ফর্ম। সেট বিল্ডার ফর্ম কোনটা? যেখানে এভাবে ডিফাইন না করে আমরা কিভাবে ডিফাইন করছি, পি বাই কিউ, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 and p belongs to z, এরকমভাবে এই জিনিসটাকে বলা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। আর এইভাবে ডিফাইন করাটাকে বলা হচ্ছে রস্টার ফর্ম, এইভাবে ডিফাইন করাটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। একটা দুটো এক্সাম্পল দিলে তোমরা বুঝে যাবে। ধরো একটা সেট আছে, আচ্ছা তোমাদের দুটো প্রবলেম সলভ করে, তাহলে তোমরা জিনিসটা বুঝে যাবে। আচ্ছা, তোমাদের প্রবলেম সলভ করানোর জন্য আমি একটা পেজে প্রবলেম লিখে রেখেছি, সেই পেজটা নিয়ে এসে দাঁড়াও।
সেই পেজটা হচ্ছে এটা। প্রথমটা কি বলেছে, রাইট দ্য সেট এ, যেখানে কারা কারা আছে 1 4 9 16 25 এভাবে কতগুলো সংখ্যা আছে, ইন দ্য সেট বিল্ডার ফর্ম। কী করে করবো জিনিসটা? প্রথমে আমি সেটটা লিখলাম এ, এর মধ্যে কারা কারা আছে 1 4 9 16 25 এভাবে চলছে। 25-এর পরের সংখ্যাটা কী হবে, কোনো আইডিয়া আছে? আইডিয়া একটা আমি দিই তাহলে। দেখো, 1 মানে একটাকে আমরা লিখতে পারি 1-এর স্কোয়ার, 4-কে আমরা লিখতে পারি 2-এর স্কোয়ার, 9-কে আমরা লিখতে পারি 3-এর স্কোয়ার, 16-কে আমরা লিখতে পারি 4-এর স্কোয়ার। মানে এই যে সেটটা, এই সেটটাকে অনেক সময় তার মানে আমরা এইভাবে লিখতে পারি না, 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, এভাবে লেখা যায় তো। এবার ভালো করে ভেবে দেখো, প্রত্যেকটারই মাথায় স্কোয়ার আছে, কিন্তু নিচে কারা কারা আছে? প্রথমে 1 2 3 4, 25টাকে আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে 5-এর স্কোয়ার। ঠিক আছে, এইভাবে চলছে না? না, ভালো করে দেখলে উপরে সবারই স্কোয়ার আছে, নিচে 1 2 3 4 5 এরকম আছে, তার মানে এরা সবাই ন্যাচারাল নাম্বার না, তাই তো? তাহলে এই সেটটাকে যদি আমরা সেট বিল্ডার ফর্মে লিখি, কীরকম আসবে জিনিসটা? এ ইকুয়াল টু, ধরে নিলাম 1 2 3 4 5, এটা প্রত্যেকে এক্স, এক্সের স্কোয়ার, দুটো কলম। এর মানে কি? সাচ দ্যাট, মানে এবার এক্স তো লিখলাম, এবার এক্সটাকে তো ডিফাইন করতে হবে যে এক্সের ভ্যালু কী হবে, বা এক্সের ভ্যালু আমি কোথা থেকে নেব। সাচ দ্যাট এক্স, এই সাইনটার মানে হচ্ছে বিলংস টু, এই দুটো সাইন অনেকবার তোমরা পাবে, এক্স বিলংস টু এন, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এটা হচ্ছে এই সেটটা তো রস্টার ফর্মে ছিল, আমরা সেট বিল্ডার ফর্মে লিখতে গেলাম কেন, কি সুবিধার জন্য? এইভাবে রস্টার ফর্মে লিখলে অনেক বড়োভাবে জিনিসটা এক্সপ্রেস হয়ে যাচ্ছে না, সেই জিনিসটাকে ছোট করে এক্সপ্রেস করার জন্য আমরা সেট বিল্ডার ফর্মটা ইউজ করি অলওয়েজ। এটাকে বলা হয় সাচ দ্যাট। এই সাইনটাকে বলা হয় বিলংস টু। এই সাচ দ্যাটটাকে অনেকে আবার এরকম একটা লম্বা দাগ দিয়েও লিখে, মানে এই জিনিসটাকে আলাদাভাবে যদি লিখতে হয়, সাচ দ্যাটটাকে চেঞ্জ করে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। বোঝা গেল? তার মানে এটা যদি রস্টার ফর্ম হয়, তাহলে এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এভাবে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো, দুটোই সেম। বুঝা গেল? পরের প্রবলেম সলভ করবো একটা। কী আছে দেখি পরের প্রবলেমটা, পেজটা একটু উপরে নিই। রাইট দ্য সেট ইন দ্য সেট বিল্ডার ফর্ম বলে এই সেটটা দেওয়া আছে। এবার ভালো করে এই সেটের দিকে তাকিয়ে দেখো তো, 1/2, 2/3, 3/4, 4/5। তার মানে এখানে যেটা নিচে আছে এখানে সেটা উপরে উঠে গেল না, বাট এখানে যেটা নিচে আছে সেটা এখানে উপরে উঠে গেল না, এখানে যেটা নিচে আছে এটাই সেখানে উপরে উঠে গেল না, তাহলে এর পরেরটা কত হবে? 5/6 হওয়া উচিত। তাহলে এই জিনিস কিন্তু 1 2 3 3 4 4 5 5 6 এরা সবাই এক একটা ন্যাচারাল নাম্বার না? তাহলে এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটা আছে আমার রস্টার ফর্ম। সেট বিল্ডার ফর্মে কী হবে? এ ইজ ইকুয়াল টু, উপরে যদি এক্স হয়, আচ্ছা এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি রস্টার ফর্মে, 1/1 + 1, তারপর হচ্ছে 1 + 1 মানে 2, সেই
2/2 প্লাস 1, 2 প্লাস 1 মানে 3, সেই 3/3 প্লাস 1, 4/4 প্লাস 1। জিনিসটা এভাবে চলছে না? তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? a ইকুয়াল টু এক্স বাই, দেখো উপরে 1 মানে এখানেও 1, এখানে 2 মানে এখানেও 2, এখানে 3 মানে এখানেও 3, এখানে 4 মানে এখানেও 4, শুধু সব জায়গায় +1 কমন, তাই না? তাহলে x প্লাস 1 such that x is belongs to natural number, তাই না? এটা হয়ে গেল কি আমার সেট বিল্ডার ফর্ম। বোঝা গেল? x বাই x প্লাস 1 such that x belongs to natural number, এটা হয়ে গেল আমার সেট বিল্ডার ফর্ম। কারণ আমরা শিখে গেলাম যে রস্টার ফর্ম থেকে কীভাবে সেট বিল্ডার ফর্ম আমরা বানাতে পারি। আরও যখন এক্সাম্পল সলভ করব তখন আরও এরকম জিনিস জানতে পারবো। এবার একটু উল্টোটা করি, সেট বিল্ডার থেকে রস্টার ফর্মে যাই, দেখি কী হয়। কী আছে প্রথমটা? রাইট দ্য সেট ইন রস্টার ফর্ম। সেট বিল্ডার ফর্মে দেখো, সেট বিল্ডার ফর্মে এটা দিয়ে দিয়েছে, আমাকে রস্টার ফর্মে যেতে হবে। প্রথমটা তাহলে 1 নম্বর প্রবলেমটা যদি আমরা সলভ করি কীরকম হবে? a ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে? x সাচ দ্যাট x ইজ অ্যান ইন্টিজার অ্যান্ড -3 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 7। এই জিনিসটাকে আমরা এরকমভাবে লিখতে পারি না? x সাচ দ্যাট x বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড -3 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 7। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে? এভাবে তো লিখতে পারি, যেটা তো আমার সেট বিল্ডারই রইল। রস্টার ফর্মে কী করে আসবো? এ তার মানে -3 আর 7 দুটো সাইডই ইকুয়াল আছে, তার মানে -3 আর 7-এর মাঝখানে যে কটা ন্যাচারাল নাম্বার আছে সে কটা ন্যাচারাল নাম্বার হবে, সাথে -3 এবং 7টা ইনক্লুডেডও হবে, কারণ ইকুয়াল টু সাইন আছে সেই জন্য। তার মানে এই সেটের মধ্যে কারা কারা থাকবে? -3 নিলাম, -2 নিলাম, -1 নিলাম, 0 নিতে পারবো না কারণ 0 ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এক্স ইজ অ্যান ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে জেড, সরি জেড হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? ওটা ভুল করে ন্যাচারাল নাম্বার লিখে ফেলছিলাম, জেড হচ্ছে একটা ইন্টিজার, ঠিক আছে? তাহলে এক্স বিলং টু জেড, তার মানে -3, -2, -1 নিলাম, 0 নিতে পারবো কারণ হচ্ছে 0 ইন্টিজার। তারপর নেব 1, 2, 3, 4, 5, 6, 7টাকেও নেব, তার কারণ হচ্ছে 7-এর সাথে ইকুয়াল আছে। তাহলে এই সেটের মধ্যে কারা কারা থাকবে? -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এবার ভালো করে ভেবে দেখো তো এদের বাইরে আর কেউ থাকবে কিনা? এর বাইরে আর কোনো এলিমেন্ট তুমি পাবে যে একজন ইন্টিজারও হবে আবার এদের মাঝখানেও থাকবে? নেই কিন্তু কেউ সেরকম। তাহলে এই সেটটা এইটুকুতেই কমপ্লিট। এবার ভালো করে ভেবে দেখো, এই সেটটাকে আমার লিখতে গেলে কত বড় করে লিখতে হচ্ছিলো রস্টার ফর্মে, কিন্তু যদি সেট বিল্ডার ফর্মে আমরা লিখতাম কত ছোটোর মধ্যে হয়ে যেত জিনিসটা। এটাই হচ্ছে সেট বিল্ডার ফর্মের সুবিধা, যে খুব কম জায়গার মধ্যে আমি অনেক বড় একটা সেট লিখে দিতে পারবো। সাপোজ এবার এই যদি এই জিনিসটা না বলে এরকম বলতো যে এক্সের ভ্যালুটা -3 থেকে 100 অব্দি হবে, তাহলে তুমি -3 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 করে 100 অব্দি লিখতে, তাহলে তো অনেক জায়গা লেগে যেত, তাই না? তো সেই জায়গাটা অ্যাভয়েড করার জন্য এবং সেই এত বড় ফর্মে জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা সেট বিল্ডার ফর্মটা সুবিধার জন্য ইউজ করি। বোঝা গেল? এবার তার পরের প্রবলেম কী বলেছে দেখব। 2 নম্বরে কী বলছে? বি একটা সেট যার মধ্যে এক্স আছে, এক্স ইজ এ 2 ডিজিট ন্যাচারাল নাম্বার অ্যান্ড
সাম অফ টু ডিজিটস ইজ 8, মানে বি এর মধ্যে সেই সমস্ত এক্সই থাকবে যেই এক্সটা হচ্ছে টু ডিজিট ন্যাচারাল নাম্বার, তার মানে 0 থাকবে না, 1 2 3 4 5 6 এরকমভাবে চলবে জিনিসটা। টু ডিজিট ন্যাচারাল নাম্বার হবে অ্যান্ড সাম অফ টু ডিজিট হবে 8। তো টু ডিজিট নাম্বার কারা কারা হয়? আচ্ছা, সেটটা আমি একটু লিখি এখানে সুবিধা হবে। বি ইজ এ সেট যেখানে এক্স আছে, এক্স বিলংস টু এন, কারণ এ বলেছে এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার, অ্যান্ড বলেছে সাম অফ টু ডিজিট ইজ 8। টু ডিজিট নাম্বার কারা কারা হয়? 10, 11, 12, 13 এরকমভাবে শুরু করে কত দূর যাবে? 99 অবধি, তাই না? এরা সবাই টু ডিজিট নাম্বার, কিন্তু এদের সবার সাম কি 8 হচ্ছে? 10-এর 1 আর 0 সাম তো 8 হচ্ছে না, 11-এর 1 আর 1 1 to 2 হচ্ছে, 12-এর 1 2 মিলিয়ে তো কত হচ্ছে? 3 হচ্ছে, 9 9 সাম করলে আবার 18 হয়ে যাচ্ছে। কিন্তু আমার চেয়েছে কি সাম অফ টু ডিজিট হবে 8। তাহলে আমি যে জিনিসটাকে বানানোর জন্য রস্টার ফর্মে কী করব? টু ডিজিট না, প্রথমটা ধরে নিলাম 1, পরেরটা কত হতে হবে? 7 হতেই হবে, না হলে তো যোগফল 8 হবে না, এদের সাম 8 হবে না। তাহলে প্রথমটা যদি 1 হয় তাহলে পরেরটা 7 হতেই হবে। তাহলে 17 যেরকম হতে পারে, 17 যেরকম হতে পারে যেরকম 71 হতে পারে, কারণ এটাও টু ডিজিট নাম্বার, এদের সামটাও আবার 8। এবার তোমাদের মনে হচ্ছে 17 নিয়েছি 71 নিয়েছি, জিনিস তো এক হয়ে গেল, কিন্তু এক হলো না, কারণ হচ্ছে 7 একটা নাম্বার, 71 একটা নাম্বার, এই দুটোকে আমি অ্যাজ এ নাম্বার নিয়েছি। সুতরাং দেখে মনে হচ্ছে এখানে 7 7 দুবার আছে, 1 1 দুবার আছে, কিন্তু না, কিন্তু এই টোটাল নাম্বার মিলিয়ে একটা আমার অবজেক্ট, এই টোটাল নাম্বার মিলিয়ে একটা অবজেক্ট। সুতরাং এই দুটো অবজেক্ট কিন্তু ডিস্টিংক্ট, তাদের মধ্যে ডিজিটগুলো সেম হতে পারে, বাট অবজেক্ট কারা? অবজেক্ট তো এরা, তো অবজেক্টটা তো ডিস্টিংক্ট, তাহলে এই অবজেক্ট নিয়ে সেট বানানো যাবে। তাহলে এই সেটের মধ্যে কারা কারা থাকবে? এই সেটটা ডিফাইন করার জন্য প্রথমে কী করবো? আমরা সবসময় ফার্স্ট ডিজিট চুজ করবো, সেকেন্ড ডিজিটটা ভ্যারি করাবো। ফার্স্ট ডিজিট 1, তাহলে পরেরটা হতে হবে 17, মানে 7 হয়ে গেল। তারপরটা ধরে নিলাম 2, তাহলে তারপরে কত হতে হবে? 6, নাহলে তো যোগফল 8 হবে না। তারপর এটা 3, তারপরে তার পাশে কত হতে হবে? 5, নাহলে যোগফল 8 হবে না। তারপরটা 4, তারপরটা 4ই হতে হবে, নাহলে তো যোগফল 8 হবে না। তারপরটা 5, 5-এর সাথে কত নিতে হবে? 3, তবে যোগফল 8 হবে। 6 নিলাম, 6-এর সাথে কত হতে হবে? 2 হতে হবে। তারপর 7, 6টাকে বাড়িয়ে 7 করে দিলাম, 7-এর সাথে কত হতে হবে? 1 হতে হবে। 8 তো নেওয়া যাবে না, আচ্ছা 8ও নেওয়া যাবে। কেন নেওয়া যাবে? তারপর যদি আমি 8 নিই, 8-এর পাশে 0 বসে দাও, 80, 8 আর 0 যোগফল 8, তার মানে 80ও কিন্তু এই সেটের মধ্যে থাকবে। 9 নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আর 9-এর সাথে কিছু যোগ করলে 8 হবে কি? -1 করতে হবে না, তা -1 তো নেওয়া যাবে না এখানে, তাহলে 9 অবধি আর যাওয়া যাবে না। তাহলে এই সেটটা আমার এইটুকুই থাকবে। তাহলে বি সেটটাকে যদি আমরা লিখি তাহলে কীরকম হবে? 17, 26, 35, 44, 53, 62, 71, 80। এর বাইরে আর কোনো এলিমেন্ট থাকবে? নিশ্চয় থাকবে না। এটা প্রত্যেকে টু ডিজিট, প্রত্যেকেই ন্যাচারাল নাম্বার, এবং প্রত্যেকের ডিজিটের যোগফল কিন্তু 8। 7 আর 8, 6 2 8, 5 3 8, 4 4 8, এখানেও 5 3 8, 6 2 8, 7 1 8, 8 0 8। বুঝতে পারলো? তাহলে এটা হচ্ছে আমার এই যে সেটটা ছিল সেট বিল্ডার ফর্মে, সেটার রস্টার ফর্ম এইটা। ক্লিয়ার? আচ্ছা, এই অবধি তাহলে আমরা আজকে কী কী শিখলাম সেটা একটু দেখে নেব পরের পাতায়। আজকে তাহলে আমরা শিখলাম সেট থিওরি, এখনও শেষ হয়নি, অনেক বাকি এখনও।
কতটুকু শিখলাম সেটা দেখে নেব। ডেফিনেশন শিখলাম, মানে সেট কাকে বলে সেটা শিখলাম। সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, সেটের এলিমেন্টকে, সেটা আমরা শিখলাম। এন কি সেটা শিখলাম, ন্যাচারাল নাম্বারের সেট। ঠিক আছে, জেড কি বলো বলো? জেড হচ্ছে ইন্টিজারের সেট। কিউ শিখলাম রেশনাল নাম্বারের সেট। আর শিখলাম রিয়েল নাম্বারের সেট। জেড প্লাস শিখলাম হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার, সরি পজিটিভ ইন্টিজার। কিউ প্লাস মানে পজিটিভ রেশনাল নাম্বার, আর প্লাস মানে পজিটিভ রিয়েল নাম্বার। এন প্লাস কিন্তু হয় না, কারণ ন্যাচারাল নাম্বার অলওয়েজ পজিটিভ অ্যান্ড এক্সক্লুডিং জিরো, মানে জিরো থাকে না সেখানে, বুঝা গেল? জিরো হয়ে গেলে সেটা হোল নাম্বার। আর ন্যাচারাল নাম্বারের সাথে যদি আমি জিরো ঢুকিয়ে দিই তাহলে সেটা হয়ে যাচ্ছে হোল নাম্বারের সেট, আর জিরোকে বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে সেটা ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বার অলওয়েজ পজিটিভ, সেই জন্য এন প্লাসের কোনো দরকারই হয় না, বুঝা গেল? আর কি শিখলাম? রস্টার ফর্ম, ট্যাবুলার ফর্ম। বুঝা গেল? এই দুটো শিখলাম। আর কি করলাম? কিছু কিছু প্রবলেম আমরা সলভ করলাম। এই সেট ছিল রস্টার ফর্মে, কী করে আমরা ট্যাবুলার ফর্মে আনলাম সেটা শিখলাম। তারপর রস্টার ফর্মে ছিল আমরা সেট বিল্ডার ফর্মে আনলাম, এরকম দুটো প্রবলেম সলভ করলাম। তারপর রস্টার ফর্মে ছিল আমরা ট্যাবুলার ফর্মে ছিল, রস্টার ফর্মে আনলাম, এরকমভাবে থার্ড প্রবলেমটা সলভ করা হয়নি। প্রথম প্রবলেমটা, সেকেন্ড প্রবলেমটা আমরা সলভ করলাম। ফার্স্ট প্রবলেম, তারপর আমরা সলভ করেছি, দেখে নিই সেকেন্ড প্রবলেম। বুঝা হলো? আচ্ছা, এই পেজটার একটা পিডিএফ আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। বাকি সেটের বাকি যে জিনিস সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে যেটুকু আলোচনা হলো সেই জিনিসটা মাথায় রেখো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আমি, সেটের পরবর্তী যে পার্টগুলো আমাদের পড়তে হবে বা আমাদের জানতে হবে সেই জিনিসগুলো নিয়ে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো যাতে তারা বুঝতে পারে। তোমাদের কোনো কোয়ারি থাকলে বা ভিডিও রিলেটেড কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। এরকম ভিডিও নেক্সট যে ভিডিও আসছে সেটের, সেই ভিডিওর জন্য প্রস্তুত থেকো। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।